আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তো আমরা দেখো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ইতিমধ্যে তোমরা আমাদের চ্যানেলে কোর্স চ্যাপ্টারের প্লেলিস্টটা হয়তো অনেকে কমপ্লিট করে ফেলেছো। আমরা 7টা লেকচার আপলোড দিয়েছি, যেখানে শুরু থেকে আমরা লাইসোজোম পর্যন্ত আলোচনা করছিলাম। তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দ্য পাওয়ার হাউস অফ সেল। দ্যাট মিন্স মাইটোকন্ড্রিয়া হচ্ছে সেলের ওই অঙ্গাণু যেখানে শক্তি উৎপন্ন হয়। শুধু তাই না, আমাদের শ্বসনের গুরুত্বপূর্ণ সব বিক্রিয়া গ্লাইকোলাইসিস বাদে এখানে সম্পন্ন হয়। পাশাপাশি মাইটোকন্ড্রিয়ার কিন্তু অনেক ভূমিকা আছে আমাদের কোষের। তো আজকে আমাদের কাজ হচ্ছে একদম মাইটোকন্ড্রিয়ার আদ্যপ্রান্ত আমরা আজকে শিখব, এবং এটা একাডেমিক টু অ্যাডমিশন সব কিছু কাভার করবে। এখানে আমরা যে তথ্যগুলো আজকে তোমাদেরকে দিব সেটা দিয়ে তুমি এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবা। তো আসো বেশি গল্প না করে কথাটা আমরা আজকে যে আমাদের যে পড়াটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে আমরা শুরু করে দিই। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা 9-10 থেকেই সবাই পড়ে আসতেছি, এবং মাইটোকন্ড্রিয়া মোটামুটি আমাদের সবারই পরিচিত একটা কোষীয় অঙ্গাণু। তো মাইটোকন্ড্রিয়া এই শব্দটা যদি আমি বলি, এটা দুইটা শব্দ থেকে আসছে। একটা হচ্ছে মাইটোস, হ্যাঁ, মাইটোস মানে হচ্ছে থ্রেড। তো থ্রেড মানে হচ্ছে এখানে সুতা, থ্রেড শব্দের অর্থ হচ্ছে সুতা। আর কন্ড্রিয়ন, ঠিক আছে, আরেকটা শব্দ হচ্ছে কন্ড্রিয়ন। কন্ড্রিয়ন মানে হলো দানা। কন্ড্রিয়ন শব্দের অর্থ হচ্ছে দানা, অর্থাৎ সুতার দানা। দ্যাট মিন্স মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি সূত্রাকার বা লম্বা এরকম একটা কোষীয় অঙ্গাণু। এখান থেকে কিন্তু তার নামটা হয়েছে মাইটোকন্ড্রিয়ন, সুতার দানা এই টাইপের। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার হলো কিভাবে, এটার আবিষ্কার নিয়ে একটা ইতিহাস আছে। আমরা প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু শুরু করার আগে তার আবিষ্কার বা তার সম্পর্কে আমরা কিছুটা কিন্তু জেনেছি। তো দেখো, প্রথমে আমি একজন বিজ্ঞানীর নাম বলবো, তার নাম হচ্ছে কলিকার, বিজ্ঞানী কলিকার। ইনি সর্বপ্রথম আমাদের পতঙ্গের যে কোষ, পতঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি উনি কিন্তু পর্যবেক্ষণ করেন। মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন সর্বপ্রথম। কিন্তু এই সময়টাতে উনি মাইটোকন্ড্রিয়ার কোনো নামকরণ অথবা মাইটোকন্ড্রিয়া কাকে বলে এই টাইপের কোনো কথা উনি আসলে বলতে পারেন নাই। দ্যাট মিনস উনি শুধু এটা পর্যবেক্ষণ করছে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ছিল, ওনার নাম ছিল ডাব্লিউ ফ্লেমিং, যেটা তোমরা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং নামে ওনাকে চিনে থাকবা। উনি মাইটোকন্ড্রিয়াকে ফিলা নামকরণ করছে, ফিলা। তো মাইটোকন্ড্রিয়াকে কেন ফিলা নামকরণ করা হলো? দেখো, ফিলা মানে হলো সূত্রাকার, ফিলামেন্ট এই টাইপ থেকে আসছে ফিলা মানে হলো সূত্রাকার। আচ্ছা, তারপরে হলো আমি যদি বলি আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে অল্টম্যান। উনি মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামকরণ করছে, বায়োপ্লাস্ট নামকরণ করছে। আচ্ছা, তারপরে আমি যদি বলি তোমাদের পরিচিত একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে কার্ল বেন্ডা। উনি মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। তো আমাদের পরীক্ষাতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে। যেমন ধরো বলতে পারে সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করে কে, তারপরে ফিলা নামকরণ করে কে, বায়োপ্লাস্ট নামকরণ করে কে, মাইটোকন্ড্রিয়া নামকরণ করে কে। সো আমাদের আবিষ্কারগুলো জানতে হবে। এখানে সাল মুখস্থ করতে হবে না, এগুলা সাল পরীক্ষায় আসে না। ওকে, এখন আমরা দেখব যে এই মাইটোকন্ড্রিয়ার আসলে নামকরণটা তো আমরা দেখতে পাচ্ছি যে মাইটোস মানে হলো থ্রেড বা সুতা, আর কন্ড্রিয়ন মানে হচ্ছে দানা। এবং মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হচ্ছে সেই নিয়ে আমাদের একটু পড়াশোনা আছে। দেখবা তোমাদের বইতে দুইটা কথা বলা আছে, যে মাইটোকন্ড্রিয়াতে কোষের যাবতীয় শক্তি এখানে উৎপন্ন হয়। কোষের যাবতীয় শক্তি মাইটোকন্ড্রিয়াতে কিন্তু উৎপন্ন হয়। যাবতীয় শক্তি A to Z সব কিন্তু মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে এটাকে পাওয়ার হাউস অফ সেল বলার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে শ্বসনের একটা বিক্রিয়া বাদে শুধুমাত্র গ্লাইকোলাইসিস বাদে সবগুলো বিক্রিয়া কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। কোন কোন বিক্রিয়াগুলো? যেমন ধরো তোমরা নাম শুনে থাকবা, এখানে
পাইরুভিক অ্যাসিডের জারণ, দ্যাট মিন্স 9-10-এ পড়ছিলা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ। আচ্ছা, তার সাথে হলো ক্রেবস চক্র, তোমরা নাম শুনেছো ক্রেবস চক্র। তারপরে এখানে আরও বেশ কিছু বিক্রিয়া সংঘটিত হয়, ক্রেবস চক্র। আচ্ছা, তারপরে হলো এখানে তোমরা নাম শুনবা যে ক্রেবস চক্রের পাশাপাশি তারপরে এখানে আরও বেশ কিছু বিক্রিয়া সংঘটিত হয়, যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস। এই যে বিক্রিয়াগুলা, শ্বসনের যে বিক্রিয়াগুলা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। সো এই কারণেও কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলতে পারি, রাইট? তাহলে পাওয়ার হাউস অফ সেল কেন বলা হয়, তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আসলে এই উত্তরটা দিবা যে মাইটোকন্ড্রিয়াতে কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয় এবং শ্বসনের একটা বিক্রিয়া বাদে, দ্যাট মিন্স পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে কিন্তু সংঘটিত হয়। এখন আমাদের চলে আসতে হবে যে মাইটোকন্ড্রিয়া এর উৎপত্তি কি থেকে হয়, তারপরে এর আয়তন কত, এর আকার কীরকম, সাইজ কীরকম, এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে। আমি কিন্তু আগেই বলছি যে এই ক্লাসটা তোমার একাডেমিক টু অ্যাডমিশন সব জায়গাতেই তুমি কাভার করতে পারবা। তাহলে আসো আমরা পরেরটাতে আগাই। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি কি থেকে হয়। উৎপত্তি, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি কয়েকভাবে হতে পারে, কয়েকভাবে হতে পারে। যেমন একটা বইতে এভাবে বলা আছে যে প্লাজমা মেমব্রেন অথবা নিউক্লিয়ার মেমব্রেন, সেখান থেকে হতে পারে। প্লাজমা মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন, এটা আমাদের একটা বইতে আছে যে সেখান থেকে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হতে পারে। আবার আরেকটা বইতে আমরা পাবো এরকম যে মাইটোকন্ড্রিয়া থেকেও মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হতে পারে। দ্যাট মিন্স আদি যে মাইটোকন্ড্রিয়া আছে সেখান থেকে বিভাজন হয়ে আরেকটা মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হতে পারে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কয়েকভাবে এরা কিন্তু তৈরি হতে পারে, এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, অর্থাৎ ধরো এই মাইটোকন্ড্রিয়া, সেখান থেকেও মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি নিয়ে আমরা শিখলাম যে প্লাজমা মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে মাইটোকন্ড্রিয়া হয়, আবার আদি মাইটোকন্ড্রিয়া যেটা আছে সেটা বিভাজিত হয়েও আবার নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে মাইটোকন্ড্রিয়ার আয়তন কত, অর্থাৎ কোষের ভিতরে সে কতটুকু জায়গা দখল করে থাকে, তো দেখবা বইপত্রে বলা আছে 20%, অর্থাৎ মোট যতগুলো কোষীয় অঙ্গাণু আছে তার ভিতরে 20% জায়গা মাইটোকন্ড্রিয়ার দখলে থাকে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে মাইটোকন্ড্রিয়ার আকার বা আকৃতি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার আকার কীরকম হতে পারে আমি বলি। এদের একটা গড় আকার আমরা বিভিন্ন বইপত্রে বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি। তো তার ভিতরে ধরো আমরা যদি ওভারঅল যদি আমরা বলি তাহলে বিভিন্নভাবে তুমি বলতে পারো। যেমন ধরো আমি যদি বলি যে যেটা পরীক্ষায় আসার মতো, যে বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস, বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস, বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস, সম্ভবত কোনো একটা পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় আগে এগুলো আসতো বেশি, এখন কম আসে আর কি। এটা হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রোমিটার, 0.2 থেকে 2 মাইক্রোমিটার। তারপরে তুমি যদি বলো যে সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য, সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য, মানে আগে বেশি আসতো, ইদানিং এই সংখ্যাগুলা একটু কম আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আগে আসতো, সো তারপরে আমাদেরকে এটা পড়ে রাখতে হবে। এটা হচ্ছে 40 থেকে 70 মাইক্রোমিটার, 40 থেকে 70 মাইক্রোমিটার। সো এরকম দেখবা কয়েকটা তাদের মানে আকার বলা আছে বইতে। তবে পরীক্ষায় আগে এই বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস অনেক আসতো, আর সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 40 থেকে 70 মাইক্রোমিটার। তাহলে মোটামুটি উৎপত্তি, আয়তন, আকার আমরা জেনে নিলাম। এখন আসো আমাদের জানতে হবে যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, অর্থাৎ কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া কতগুলো করে থাকতে পারে। তো সংখ্যা নিয়ে কিন্তু অনেক মতপার্থক্য আছে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, সংখ্যা যদি আমরা বলি তাহলে সেটা বলতে হবে 300 থেকে 400টি, 300 থেকে 400টি প্রতিটা কোষে, পার সেল, অর্থাৎ প্রতিটা প্রকৃত কোষের ক্ষেত্রে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া আমরা পাবো। কিন্তু আমাদের যকৃত কোষ, আমাদের যে যকৃত কোষ, সেই যকৃত কোষে 1000টি, মনে রাখবা, যকৃত কোষে 1000টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, 1000 থেকে 1500 বলা আছে কোনো কোনো বইতে। আর তোমাদের সুপরিচিত একটা এককোষী জীব আছে, তার নাম হচ্ছে অ্যামিবা।
বলছে অ্যামিবাতে কয়েক লক্ষ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কয়েক লক্ষ, কথাটা মনে রাখো। আমাদের বইতে বলা আছে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ পর্যন্ত মাইটোকন্ড্রিয়া এখানে থাকতে পারে। তাহলে আমরা সংখ্যাটাও জেনে নিলাম, ঠিক আছে। আমরা আকার জানলাম, আমরা আয়তন জানলাম, উৎপত্তি জানলাম। হ্যাঁ, উৎপত্তি নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আরেকবার বলি, প্লাজমা মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি, আবার আদি মাইটোকন্ড্রিয়া থেকে নতুন মাইটোকন্ড্রিয়ার উৎপত্তিও হতে পারে। বিভিন্নভাবে এটার উৎপত্তির কথা আমরা বইপত্রে পেয়ে থাকি। এগুলো যা যা বললাম অনলি ফর এমসিকিউ। এখন আমরা শিখব মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, যেটা আমাদের রিটেনে আসতে পারে এবং এর ভিতর থেকে অনেক এমসিকিউ হতে পারে। তো লেখো, খাতায় লিখে ফেলো যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, এটাই আমরা এখন পড়ব, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আচ্ছা, এটার পাশে তুমি অবশ্যই লিখবা যে এটা হচ্ছে সিকিউতে আসার মতো একটা টপিক, যেটা আমাদের রাজশাহী বোর্ডে সহ অন্যান্য বিভিন্ন বোর্ডে এইগুলা থেকে প্রতি বছরই প্রশ্ন হচ্ছে। দেখো, ভৌত গঠন মানে, আমি তোমাকে একটা কথা বলি সবসময়, যে ভৌত গঠন মানে তুমি সেখানে একটা চিত্র বা একটা হচ্ছে ছবি দেওয়ার চেষ্টা করবা অলওয়েজ। অর্থাৎ সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ বা এই টাইপের। তো সেজন্য আমরা করছি কি, তোমাদের একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। এই তো, এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া দেখতে কীরকম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা লম্বচ্ছেদ করা হয়েছে। মাইটোকন্ড্রিয়ার আমরা যদি বলি যে একটা দ্বিস্তরী পর্দা দিয়ে সে হচ্ছে আবৃত আছে। দেখো, এটাকে বলা হচ্ছে বহিঃপর্দা, আমরা এটাকে বলতে পারি আউটার মেমব্রেন। এটাকে আমরা বলছি আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। তুমি এটাকে আউটার মেমব্রেন বলতে পারো বা বহিঃপর্দা বলতে পারো। ওকে, তারপরে দেখো এই পাশে খেয়াল করো, এই যে ভিতরের দিকে যেগুলো ফোল্ডিং করা, এই ভাঁজগুলাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন, এটাকে আমরা বলতেছি ইনার মেমব্রেন। তাহলে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন মানে বহিঃপর্দা, অন্তঃপর্দা। তারপরে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে ফোল্ডিংগুলা ভেতরের দিকে যে ভাঁজ হয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি, সেগুলোকে আমরা বলতেছি ক্রিস্টি। হ্যাঁ, এই যে ভিতরের দিকে আঙ্গুলের মতো যে অভিক্ষেপগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। আচ্ছা, তারপরে দেখো বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝখানে এই যে আন্তঃপর্দা ফাঁক, এটাকে অনেকেই বহিঃপ্রকোষ্ঠও বলে থাকে। এটাকে বলা হচ্ছে, অনেকেই এটাকে বলে হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। এটা কতটুকু, এই গ্যাপটুকু কতটুকু হয়তো তোমাদের অনেকে জানা আছে। আচ্ছা, এটা হলো 6 থেকে 8 ন্যানোমিটারের একটা ফাঁকা জায়গা, 6 থেকে 8 ন্যানোমিটার একটা গ্যাপ, এটাকে বহিঃপ্রকোষ্ঠ বলা হচ্ছে। অনেকেই বলছে যে এখানে বিভিন্ন এনজাইম সহকারে একটা তরল দিয়ে এটা পূর্ণ থাকে। আচ্ছা, আর ভেতরের এই যে উপাদানটা, এই যে ভেতরের যে গহ্বরটা দেখতেছো, হ্যাঁ, এটাকে আমরা বলছি যে এটাকে আমরা অনেকে বলে থাকি এই যে মাঝখানে এই গহ্বরটা, মাঝখানের এই গহ্বরটা সবাই খেয়াল করো, মানে অন্তঃপর্দা দিয়ে যে ঘেরা এই জায়গাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনার চেম্বার। এটাকে আমরা বলতেছি ইনার চেম্বার, বা তুমি এটাকে বাংলায় যদি বলো তাহলে বলতে হবে অন্তঃপ্রকোষ্ঠ। হ্যাঁ, এটাকে বলতে হবে অন্তঃপ্রকোষ্ঠ, মনে রাখবা। তাহলে ভেতরের যে এই যে অন্তঃস্থ আবরণী দিয়ে ঘেরা ভেতরের যে স্পেসটা, সেটাকে বলা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠে অনেক কিছু আছে, তার মধ্যে প্রথমে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এই যে ভেতরের অন্তঃপ্রকোষ্ঠের ভেতরটা পুরোটা একটা তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে, তার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স সহ ভিতরে কিন্তু আরও অনেক কিছু আছে। দেখো, দ্বিসূত্রক ডিএনএ দেখতে পাচ্ছ, এখানে ডিএনএ আছে, এবং ডিএনএটা কিন্তু কিছুটা বৃত্তাকার, এবং মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ কিন্তু থাকবে। আর তার সাথে তোমরা আরও কিছু জিনিস এখানে দেখতে পাবা। এখানে রাইবোজোম আছে, হ্যাঁ, এর ভিতরে রাইবোজোম আছে, ছবিতে দেখানো হয়নি, তারপর আমরা ধরো বললাম যে এখানে এই যে দেখানো হয়েছে এই যে রাইবোজোম, এই রাইবোজোমটা হলো 70S রাইবোজোম, এটা মনে রাখবা। এই রাইবোজোমটা হচ্ছে 70S রাইবোজোম। তোমরা যারা আমার কোষের ক্লাসটা করেছো, আদি কোষ, প্রকৃত কোষ, সেখানে দেখবা আমরা বলেছিলাম যে 70S রাইবোজোম কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেলে পাওয়া যায়, ঠিক আছে। আবার 70S রাইবোজোম কিন্তু মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়। সো এটা মনে রাখবা। আর পাশাপাশি দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ক্রিস্টির গায়ে এরকম দানাদার কিছু বস্তু থাকে যেগুলোকে অক্সিজোম বলে। আগে বলতো অক্সিজোম, এখন বলছে F1 দানা। কি দানা? F1 দানা। ওকে, তো মোটামুটি মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই উপাদানগুলো কিন্তু আমরা দেখতে পাই।
এই উপাদানগুলো আমরা দেখতে পাই। মাইটোকন্ড্রিয়ার ছবিটা, এই যে ছবিটা তোমরা দেখতেছো, তোমরা পরীক্ষায় এই ছবিটা আঁকানোর চেষ্টা করবা। ওকে, আচ্ছা আমি একটা কথা বলি, মাইটোকন্ড্রিয়ার যে পর্দা, অর্থাৎ এই যে তোমার হচ্ছে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, মনে রাখবা মাইটোকন্ড্রিয়ার যে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা এটা হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। লিপিড প্রোটিন মনে রাখবা, লিপিড এবং প্রোটিন নির্মিত। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার পর্দাটা হচ্ছে লিপিড এবং প্রোটিন নির্মিত, মনে থাকবে। আচ্ছা, এবং আরেকটা কথা বলবা যে এই পর্দাটা হচ্ছে দ্বিস্তরী। এই পর্দাটা কি বলো? এই পর্দাটা হচ্ছে দ্বিস্তরী, এটা মনে রাখবা, মাইটোকন্ড্রিয়ার পর্দাটা দ্বিস্তরী। আর বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝখানে যে ফাঁকা স্পেসটা তাকে আমরা বলছি বহিঃপ্রকোষ্ঠ, সেটা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। আর অন্তঃস্থ আবরণী দিয়ে ঘেরা ভেতরের পুরা ফাঁকা জায়গাটাকে আমরা কি বলছি? ইনার চেম্বার। ইনার চেম্বারে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, ডিএনএ আছে ইত্যাদি। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়ার এই ভাঁজগুলাকে আমরা কি বলতেছি? ক্রিস্টি। ভেতরের দিকে যে ভাঁজগুলা, সেই ভাঁজগুলা হচ্ছে ক্রিস্টি। দেখো ক্রিস্টিতে অক্সিজম দানা আছে। কি দানা আছে? অক্সিজম। অক্সিজম দানা আছে। এবং এটা আমরা এভাবে করতে পারি যে এই যে অক্সিজমগুলা, এর কাজটা কি বা এটা দেখতে কীরকম, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা অক্সিজম দেখতে কীরকম হয়? একটা অক্সিজম দেখতে কীরকম হয়? অনেকটা এই টাইপের, অনেকটা এই টাইপের, আর নিচের দিকে তার হচ্ছে এরকম একটা বেজ থাকে। একটা অক্সিজম দেখতে ঠিক এরকম। হ্যাঁ, তো এর এই যে অংশটা মস্তক, এটা হচ্ছে তার মাথা। এখানে একটা এনজাইম থাকে, তার নাম হলো এটিপিএস বা এটিপি সিনথেজ এনজাইম থাকে। হ্যাঁ, এটা মূলত এটিপি সিনথেজ। এখানে যে এনজাইমটা থাকে তার নাম হলো এটিপি সিনথেজ। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অক্সিজম যেখানে থাকবে সেই অক্সিজমের মস্তকে, অক্সিজমের যে মস্তক সেই জায়গায় এটিপি সিনথেজ নামক এনজাইম আমরা দেখতে পাবো। আর এই অংশটা, এটাকে বলা হচ্ছে গ্রিবা। এটাকে বলা হচ্ছে গ্রিবা। আর এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার F1, এই জায়গাটাকে বলা হচ্ছে F1, আর এটাকে বলা হচ্ছে বেজ বা এটার আরেকটা নাম হচ্ছে F0 পার্ট। হ্যাঁ, মানে একটা অক্সিজমের স্ট্রাকচারটা দেখতে ঠিক এরকম। আর ওই যে এটিপি সিনথেস এনজাইমটা দেখতেছো, এই এটিপি সিনথেস এনজাইম শক্তি উৎপাদনে কাজ করে। শক্তি উৎপাদন বলতে ওই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এডিপির সাথে অজৈব ফসফেটকে যুক্ত করে এরা হলো শক্তি উৎপন্ন করে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএটা দেখতেছো, এই ডিএনএটা হলো বৃত্তাকার এবং কিছুটা বৃত্তাকার কিন্তু লম্বা। আর পাশাপাশি এর রাইবোজোমটা হলো 70S রাইবোজোম। ওকে, তাহলে আমি যখন রিটেনের জন্য এটা ব্যাখ্যা করতে যাব মাইটোকন্ড্রিয়ার এই পড়াশোনাটা, তখন আমাকে কি কি পয়েন্ট দিতে হবে? দেখো, তোমরা যখন কোনো কিছু ব্যাখ্যা করো তখন কিভাবে করো যে তোমরা গরু রচনা লিখো, মানে ঢালাওভাবে বর্ণনা করো, কিন্তু এটা না করে তুমি যখন মাইটোকন্ড্রিয়ার বর্ণনা দিবা তোমাকে কিছু পয়েন্ট করে লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে পর্দা। 2 নম্বর পয়েন্টে তুমি ব্যাখ্যা দিবা হচ্ছে প্রকোষ্ঠ। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে তুমি কি ব্যাখ্যা দিবা? প্রকোষ্ঠ। একটা পাচ্ছ বহিঃপ্রকোষ্ঠ আর একটা পাবা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ, অর্থাৎ এই দুইটা প্রকোষ্ঠের বর্ণনা দিবা। রাইট, এরপরে 3 নম্বরে তুমি এটার বলবা যে ক্রিস্টি নিয়ে কথা বলবা। ক্রিস্টি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ভাঁজগুলো আছে, অর্থাৎ অন্তঃস্থাবরণী যে ভাঁজগুলো তৈরি করতেছে সেগুলোকে ক্রিস্টি বলে, এবং ক্রিস্টিতে অক্সিজমস থাকে। সো এই ক্রিস্টির পয়েন্ট আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, তারপরে আমরা মাইটোকন্ড্রিয়াতে 4 নম্বরে যে পয়েন্টটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে অক্সিজমস। দেখো, অক্সিজমসের আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি। অক্সিজমসের একটা ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অক্সিজম, যেটার বর্তমান নাম হচ্ছে F1 দানা। বর্তমান নাম হচ্ছে F1 দানা। এটা কিন্তু ক্রিস্টির গায়ে লাগানো থাকে। এবং একটা অক্সিজমের দেখো কয়েকটা অংশ আছে। এটা হলো F1 পার্ট, এটা F0 পার্ট, এটা হচ্ছে গ্রিবা। এবং F1 পার্ট একটা এনজাইম থাকে, তার নাম কি? এটিপি সিনথেস এনজাইম। আর এই এটিপি সিনথেস এনজাইম কি করে ভাইয়া? এই এটিপি অক্সিজমের ভিতরে যে এটিপি সিনথেস এনজাইমটা থাকে, সে এডিপির সাথে অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরিতে সাহায্য করে। কথা বুঝছো? তাহলে অক্সিজমসের ভিতরে যে এটিপি সিনথেস এনজাইম থাকে সে মূলত এটিপি তৈরিতে সাহায্য করে থাকে। লাস্ট তুমি যে পয়েন্টটা ব্যাখ্যা করবা এখানে 5 নম্বরে, সেটা হচ্ছে যে ডিএনএ ও রাইবোজোম। তুমি এই পয়েন্টটা ব্যাখ্যা করবা, ডিএনএ ও রাইবোজোম। কি বলবা? যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা হচ্ছে বৃত্তাকার আর রাইবোজোমটা হলো 70S প্রকৃতির, এবং মাইটোকন্ড্রিয়ার কিন্তু এই ডিএনএটা নিজস্ব ডিএনএ। ঠিক আছে, মানে মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা কিন্তু কারো কাছ থেকে সে ধার করে আনা নাই, তার নিজস্ব ডিএনএ। তাহলে এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার
মানে ভৌত গঠন। ওকে, আমি আরেকবার একটু সামারি করে দিই। তাহলে বাইরের পর্দাটা হচ্ছে সোজা, এটা হচ্ছে বহিঃপর্দা, আর ভেতরেরটা দেখো ভাঁজ করা, এটা হচ্ছে অন্তঃপর্দা। এবং অন্তঃপর্দার ভাঁজগুলাকে আমরা কি বলছি? ক্রিস্টি। আর ক্রিস্টিতে একটা উপাদান আছে, তার নাম অক্সিজোমস, এবং সেই অক্সিজোমসের ভিতরে 3টা অংশ আছে। তার মস্তকে এটিপি সিনথেস এনজাইম থাকে, যে এনজাইমটা এডিপির সাথে অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরিতে সাহায্য করে। পাশাপাশি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং তার 70S রাইবোজোম আছে। এবং দেখো মাইটোকন্ড্রিয়ার যে শ্বসনের যে বিক্রিয়াগুলো আমরা পড়ে আসলাম, বেশিরভাগ বিক্রিয়া ম্যাট্রিক্সের ভিতরে হয়, অর্থাৎ এই যে ভেতরের যে তরল উপাদানগুলো থাকে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি, সেখানে হয়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন অথবা তুমি যেটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট বলো, সেই বিক্রিয়াটা মূলত ইনার যে মেমব্রেনটা আছে মাইটোকন্ড্রিয়ার, সেই ইনার মেমব্রেনে কিন্তু সংঘটিত হয়। ওকে, তাহলে রিটার্নে আসলে এভাবে একটা ছবি দিয়ে এই 5টা পয়েন্ট সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। ওকে, এবার আমরা শিখব যে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে রাসায়নিকভাবে কি কি উপাদান থাকে সেটা একটু আমরা দেখে আসি। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান। আচ্ছা, আমরা যদি বলি যে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান, এর ভিতরে কি কি পাবো আমরা, তাহলে খুবই ইজিলি আমরা মনে রাখবো এখানে 5টা পয়েন্ট। আমরা এখানে 5টা কথা মনে রাখবো। কি কি মনে রাখবো ভাইয়া? এখানে আমরা মনে রাখবো 1 নম্বরে মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন আছে হচ্ছে 65%। কত পার্সেন্ট? 65%। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে কোলেস্টেরল আছে হচ্ছে 2%। দেখো তোমরা অনেকগুলো পার্সেন্টেজ এখানে পাবা, তবে আমি তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো বলতেছি। কোলেস্টেরল 2%। আচ্ছা, তারপরে তুমি যদি বলো যে এর রাসায়নিক উপাদানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় প্রায়ই আসে, যে মাইটোকন্ড্রিয়াতে এনজাইম আছে 100 ধরনের। আর যদি বলো যে মাইটোকন্ড্রিয়াতে আরএনএ কতটুকু আছে, তাহলে 0.5%। ওকে, তাহলে এই 5টা বা 4টা কথা মনে রাখবা। প্রোটিন কত, কোলেস্টেরল কত, এনজাইম কত রকমের, আরএনএ কত রকমের, মোটামুটি এইগুলাই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে রাসায়নিকভাবে এই উপাদানগুলো আমরা কিন্তু পাবো। আচ্ছা, এখন আসো যে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো কি, অর্থাৎ ফাংশন, সে কি কি কাজ করে থাকে, তার ফাংশনগুলো বা কাজগুলো আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়ার কাজ, তো কাজের ভিতরে যদি আমরা বলি, সর্বপ্রথম যেটা আমাদেরকে উল্লেখ করতে হবে যে মাইটোকন্ড্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ যে ফাংশন সেটা হচ্ছে যে শক্তি উৎপাদন, কোষের যাবতীয় শক্তি উৎপাদন। কথা বুঝছো? এটিপি, যেটাকে তোমরা অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে থাকো, আমরা বায়োলজির ভাষায় এটাকে বলি এনার্জি, অর্থাৎ এনার্জি কোয়েন, বায়োলজিক্যাল এনার্জি, এটিপি এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। দ্বিতীয়ত হচ্ছে শ্বসনের বিক্রিয়া। তোমরা জানো কিছুক্ষণ আগেই আমি বলছি যে শ্বসনের শুধুমাত্র গ্লাইকোলাইসিস বাদে সব বিক্রিয়াগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আচ্ছা, তারপরে আমি 3 নম্বরে যদি বলি যে আমাদের মাইটোকন্ড্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ডিএনএ ও আরএনএ উৎপাদনে সাহায্য। ঠিক আছে, ডিএনএ এবং আরএনএ উৎপাদনে সাহায্য, এটা হচ্ছে তাদের আরেকটা ফাংশন, ডিএনএ আরএনএ তৈরিতে সাহায্য করা। 4 নম্বর ফাংশন হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু তৈরিতে সাহায্য, শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, একটা ফাংশন বললাম। 5 নম্বরে এদের আরেকটা ফাংশন আছে, কখনো কখনো তারা স্নেহ বিপাকে সাহায্য করে থাকে। আমাদের লিপিড জাতীয় যে খাবারগুলো আছে তাদের মেটাবলিজমে সে হচ্ছে হেল্প করে। পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমরা মনে রাখবা, 6 নম্বর পয়েন্ট, মাইটোকন্ড্রিয়াতে বিভিন্ন ক্যাটায়ন সঞ্চিত থাকে। এখানে কিছু কিছু ক্যাটায়ন সঞ্চিত বা সংশ্লেষণ হয়। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে আছে হলো ম্যাঙ্গানিজ আছে, তারপরে হচ্ছে ক্যালসিয়াম আছে ইত্যাদি। দেখবা তোমাদের বইতে কয়েকটা আয়নের কথা বলা আছে যে কিছু কিছু ক্যাটায়ন এখানে সঞ্চিত হয় বা সংশ্লেষণ হয়। তারপরে হচ্ছে 7 নম্বর পয়েন্টে যদি আমরা বলি যে মাইটোকন্ড্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে, তোমরা এই শব্দটার সাথে অনেকের হয়তো পরিচয় থাকতেও পারে নাও পারে, অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের জেনেটিক্যাল মৃত্যু। যারা কোষ বিভাজন ক্লাস করে ফেলেছে অলরেডি, কোষের এক ধরনের মৃত্যু, কোষের 2 রকমের মৃত্যু হয়, সেল ডেথ 2 রকমের আছে, নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস। সো অ্যাপোপ্টোসিস, দেখো প্রতিটা কোষের
যে জেনেটিক্যাল মৃত্যুটা হয় সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর আরেকটা মৃত্যু আছে কোষের, বিষাক্ত দ্রব্য বা পুষ্টির অভাবে যদি কোনো মৃত্যু হয় সেলের, সেটাকে বলে নেক্রোসিস। তো কোষের একটা মৃত্যু হলো অ্যাপোপ্টোসিস, যেটাকে আমরা কোষের জেনেটিক্যাল মৃত্যু বলে থাকি। সেই মৃত্যুটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার, এখানে কিন্তু তার ভূমিকা আছে, অর্থাৎ সেল ডেথ। দেখো সেলের একটা সেল কিন্তু জন্ম হইলে তার কিন্তু মৃত্যু আছে। সো এই কোষের মৃত্যুতে মাইটোকন্ড্রিয়ার কিন্তু ভূমিকা আছে। আমরা যখন সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ব, এই নেক্রোসিস অ্যাপোপ্টোসিস সম্পর্কে কিন্তু আমাদের পড়ালেখা আছে। তো মোটামুটি আমাদের মাইটোকন্ড্রিয়ার কিন্তু অনেকগুলো কাজ আছে, প্রায় 8-10টা কাজ আছে। আমি এখানে 7-8টা মতো বললাম। আরেকবার বলে দিচ্ছি, কোষের যাবতীয় শক্তি উৎপাদন, শ্বসনের বিভিন্ন বিক্রিয়া, ডিএনএ আরএনএ তৈরিতে সাহায্য করা, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সাহায্য করা, স্নেহ বিপাকে সাহায্য করা, বিভিন্ন ক্যাটায়ন সংশ্লেষণ করা, কোষের যে মৃত্যু, পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস, সেটাতেও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া টপিকটা আজকে আমরা ডিসকাশন করলাম, এবং মাইটোকন্ড্রিয়া তোমাদের রিটেন এমসিকিউ একাডেমিকের জন্য, পাশাপাশি অ্যাডমিশনে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। সো কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা নতুন আছো তারা আমাদের অবশ্যই সেল চ্যাপ্টারের আগের আরও 7টা লেকচার আপলোড হয়েছে, ওটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আর বেশি কথা বলবো না, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা মূলত আলোচনা করব প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এগুলো নিয়ে পড়াশোনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।